সেজো মামার চন্দ্রযাত্রা। আমার ছোট কাকা মাঝে মাঝে আমাদের বলেন, এই যে তোরা আজকাল চাঁদে যাওয়া নিয়ে এত নাচানাচি করিস, সে কথা শুনলে আমার হাসি পায়। কই এত খরচপাতি খবরের কাগজে লেখালেখি করেও তো শুনলাম না কেউ চাঁদে গিয়ে আবার ফিরে এসেছে। তোরা আবার এটাকে বৈজ্ঞানিক যুগ বলিস, ছ। আমরা তখন বলি, তার মানে কি বলতে চাও খুলে বলো না। ছোট কাকা বলেন, তার মানেটা খুবই সোজা। চাঁদে যাওয়াটা কিছু একটা তেমন আজকালকার ব্যাপারও নয়। 50 বছর আগে আমি নিজেই তো একরকম বলতে গেলে চাঁদে ঘুরে এসেছি। আমরা তো অবাক। এক একরকম বলতে গেলে কি, গেছিলে না যাওনি? ছোট কাকা বইয়ের পাতার কানা মুড়ে রেখে পা গুটিয়ে বসে বললেন, তাহলে দেখছি সব কথা খুলেই বলতে হয়। বয়স আমার তখন 12-13 হবে। পুজোর ছুটিতে গেলাম মামা বাড়িতে। সেজো মামা অনেক করে লিখেছেন। এমনিতেই আমি কোথাও গেলে সেখানকার লোকেরা খুব যে খুশি হয় বলে মনে হয় না। আর সেজো মামা তো নয়। তাছাড়া দিদিমা সারাক্ষণই এটা ওটা দেন, খাওয়া দাওয়া ভালো, পুকুরের ছিপ ফেললেই এই মোটা মোটা মাছ, গাছে চড়লেই ডাঁশা পেয়ারা। না যাবার কোনো কারণই ছিল না। সেখানে পৌঁছে দেখি সেজো মামা কোত্থেকে একটা লটঝরে মোটর গাড়ি জোগাড় করে আমাকে নিতে স্টেশনে এসেছেন। আমাকে দেখেই মাথা থেকে পা অবধি চোখ বুলিয়ে নিয়ে বললেন, আগের চেয়ে যেন একটু ভারী ভারী লাগছে। হ্যাঁ রে, তোর ওজন কত রে? কিছুদিন আগেই স্কুলে সবাইকে ওজন করেছে। বললাম 38-এর সামান্য বেশি। সেজো মামা বিরক্ত হয়ে বললেন, আবার বেশি কেন? সে যাকগে, হতেই হবে। এখন গাড়িতে ওঠ, চল তোকে এক জায়গায় নিয়ে যাই, খুব ভালো খাওয়া তারা। সেজো মামাকে গাড়ি চালাতে দেখে আমি তো অবাক। তুমি আবার গাড়ি চালাতে পারো নাকি? সেজো মামা বেজায় রেগে গেলেন, কি যে বলিস, আরে এই সামান্য একটা গাড়িও চালাতে পারবো না বলে কি না যে আমি। যাকগে, চল তো এখন। সোজা নিয়ে গেলেন কুণাল মিত্তিরের রহস্যময় বাড়িতে। ও বাড়ির ভেতরে এখানকার কেউ কখনো যায়নি। কুণাল মিত্তিরের নাম সবাই জানে, তবে তাকে কেউ চোখে দেখেনি। একটা উঁচু টিলার ওপরে অদ্ভুত বাড়ি। বাড়ির চারদিকে 1.5 মানুষ উঁচু পাঁচিল, তার ওপরে কাঁটাতারের বেড়া, দেয়াল কেটে লোহার গেট বসানো। সে সর্বদাই বন্ধ থাকে। শোনা যায় কুণাল মিত্তির নাকি নানা রকম বৈজ্ঞানিক গবেষণা করেন। সেসব সাধারণের জন্য নয়, অতি গোপন ও গুহ্যভাবে করতে হয়। প্রকাণ্ড টিলাটার গা বেয়ে যদি চড়া যায়, ওপরটা চ্যাপ্টা, সবটা ঘিরে পাঁচিল, আশেপাশে কোনো গাছগাছরাও নেই যে তাতে চড়ে পাঁচিলের ভেতরে দেখা যাবে কিছু। তার ওপর মাঝে মাঝে ভেতর থেকে বাড়ি কাঁপানো গর্জন শোনা যায়। লোকে বলে নাকি দুজোড়া ডালকুত্তা দিনরাত ছাড়া থাকে। মোট কথা কেউ ওদিকে বড় একটা যায় না। চারদিকে 2-3 মাইলের মধ্যে কারো বসতিও নেই। ফাঁকা মাঠ আগাছায় ভরা। সেইখানে তো গেলেন আমাকে নিয়ে সেজো মামা। আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাঁ গাঁ করতে করতে গাড়িটা তো টিলার ওপরে চড়ল। তারপর প্যাঁক প্যাঁক করে হর্ন বাজাতেই লোহার দরজা গেল খুলে। আমরাও ভেতরে গেলাম। অবাক হয়ে দেখি চমৎকার ফুলবাগান, একতলা লম্বা একটা বাড়ি। তার বারান্দায় একটা বড় কালো বেড়াল সোজা হয়ে বসে সবুজ চোখ দিয়ে আমাদের দেখছে। একটা উঁচু দাঁড়ে নীল কাকাতুয়া এক দৃষ্টে আমাদের দিকে চেয়ে আছে। আমাদের বলছি কেন, আসলে আমাকে দেখছে। অমনি চারদিক থেকে দলে দলে চাকর বাকর ছুটে এসে মহা খাতির করে আমাদের নামালো। বারান্দা থেকে একজন ভদ্রলোকও এগিয়ে এলেন। ফর্সা, কোকড়া চুল, পেটে মোটা, বয়স বেশি নয়। সেজো মামাকে ফিস ফিস করে বলল, ওই নাকি সেই বিখ্যাত বৈজ্ঞানিক কুণাল মিত্তির, যাকে কেউ চোখে দেখেনি। শুনতে পেয়ে ভদ্রলোক চটে গেলেন, কেউ চোখে দেখেনি কি, আমি বিলক্ষণ দেখেছি, বিশ্রী দেখতে। সেজো মামা বললেন, আহা বড় কথা বলিস, ওই তোর দোষ। কিছু মনে করো না মনোহর,
উনি কুণাল মিত্তির হতে যাবেন কেন? কুণাল মিত্তির ওর বাবা, ওর নাম মনোহর মিত্তির। আমরা একসঙ্গে কলেজে পড়েছি। একদিন উনি ওর বাবার চেয়ে অনেক বেশি বিখ্যাত বৈজ্ঞানিক হবেন। জানিস তো মিত্তিররা কিরকম চালাক হয়? মনোহর বাবু তাই শুনে ছোট গোঁফটাকে একটু নেড়ে বললেন, আর তুমিও তার চেয়ে খুব বেশি কম বিখ্যাত বৈজ্ঞানিক হবে না। কি যেন নাম তোমার বললে? বললাম, আগে বলিনি, এখন বলছি, ইন্দ্র। খুশি হয়ে বললেন, ইন্দ্র? তা ইন্দ্রই বটে। চাঁদের মাটিতে প্রথম পা দেবার গৌরব হয়ে যাবে যার, সে ইন্দ্রের চেয়ে কোন দিক দিয়ে কম বলো দেখিনি? চারপাশের লোকজনেরা বলতে লাগলো, নিশ্চয়ই নিশ্চয়ই, আমার তো চক্ষু ছানা বড়া, চাঁদে যাব নাকি আমি? বললাম, সে আমার যেতে কোনো আপত্তি নেই, কিন্তু একা যাব না। তাছাড়া আবার ফিরে আসবো তো। ডিসেম্বরে আমার ক্রিকেট ম্যাচের সিট বলা আছে কিন্তু। সেজ মামা আর মনোহর বাবু মুখ চাওয়াচাই করতে লাগলেন। শেষটা মনোহর বাবু বললেন, তা তা হ্যাঁ, তা ফিরে আসবে বই কি, যাবে আর আসবে না, সে কি একটা কথা হলো নাকি? কিন্তু আর দেরি কিসের জন্য, চলো তো দেখি ইন্দ্র আমার সঙ্গে। গেলাম বাগান পেরিয়ে একটা জায়গায়, তার মাথার ওপর দিয়ে লম্বা একটা কি বেরিয়ে রয়েছে। বিকেলের পরন্ত রোদে চিকচিক করছে, আগাটা ক্রমশ ছুঁচলো হয়ে গিয়ে শেষ হয়ে গেছে। বেড়ার চাবি, আমি আগে ঢুকলাম। গিয়ে যা দেখলাম সে আর কি বলবো। আগাগোড়া অ্যালুমিনিয়ামের মতো কি ধাতু দিয়ে তৈরি কি একটা বিশাল যন্ত্র, অবিকল রুক্কু মাছের মতো দেখতে। তবে ডানাগুলো অনেক ছোট আর পেছন দিকে বেঁকিয়ে বসানো। দেখলেই বোঝা যায় যে একবার ছেড়ে দিলেই অমনি শুরু করে তীরের মতো ওপরে উঠে নীল আকাশের মধ্যে সেঁধিয়ে যাবে। চাঁদে যাওয়া এর পক্ষে সেরকম কিছু শক্তই হবে না। নিচে একটা গোল প্ল্যাটফর্ম ওটাকে চারদিকে ঘিরে আছে, সেটাই প্রায় একতলার সমান উঁচু হবে। তারও নিচে যন্ত্রটার আরও অনেকখানি রয়েছে। রূপলি গায়ে কালো দিয়ে লেখা ধূমকেতু, আর একজোড়া এই বড় বড় চোখ আঁকা। আশেপাশে কত রকম যন্ত্র দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। বোঝা গেল একবার সেইগুলো খুলে দিলেই আর দেখতে হবে না। মনোহর বাবু চোখ ছোট করে আমার দিকে তাকিয়ে বললেন, পকেটে কি ওরকম ঝুলে আছে যে? ও হবে না, যতটা সম্ভব হালকা হওয়া চাই। এই বেদে, দেখ তো ওর পকেটে কি। বেদে বলে লোকটা এগিয়ে আসতেই বললাম, এই খবরদার, তাহলে কিন্তু চাঁদে যাব না বলে রাখলাম। মনোহরবাবু ব্যস্ত হয়ে উঠলেন, ওরকম করিস নে বাপ, চাঁদে যাবি না কি রে? তুই না গেলে কে যাবে বল দেখিনি? কেউ রাজিও হবে না। তাছাড়া তোর প্যান্টের মাপের সব তৈরি। এখন না গেলে যে আমার জীবনের সব কাজ ব্যর্থ হয়ে যাবে। বলছি আমার শালাকে বলে তোকে মোহনবাগান ক্লাবের লাইফ মেম্বার করে দেবো। ওর হাত ধরে বললাম, দেবে তো ঠিক বাবা? সেজ মামা কত চেষ্টা করেও হতে পারেনি। শেষটা কিন্তু অন্যরকম বললে। মনোহর বাবু রেগে উঠলেন, বলছি করে দেবো, আবার অত কথা কিসের? ফিরে তো এসো আগে। বেদে বললেন, যদি আসো। মনোহর বাবু তাকে ধমক দিলেন, তোমাকে অত কথা বলতে কে বলেছে বাছা? যাও নিচে গিয়ে পাওয়ার লাগাও দেখিনি, নইলে। বেদে অমনি একটা ছোট সিঁড়ি দিয়ে যন্ত্রের তলায় চলে গেল। সেজ মামা মনোহর বাবুকে বললেন, ফিরে আসার কলকবজাগুলো ওকে বুঝিয়ে দিও মনোহর। মনোহর বাবু বললেন, ও কি ওর বাবা মার একমাত্র সন্তান? আমি বললাম, আরে না না, আমার দুটো ভাই দুটো বোন। আচ্ছা লাইফ মেম্বার করে দেবেন তো? কারণ বাবা হয়তো চাঁদা দেবেন না। মনোহর বললেন, তা দেব। পকেটে কি আছে বের করে এইখানে রাখো তো দেখি। মেশিনের তলা থেকে একটা ঘর ঘর শব্দ শুরু হলো, তারপর কেমন শোঁ শোঁ করতে লাগলো। মনোহর বাবু একবার নিজের হাত ঘড়িটা দেখে নিলেন। আমি পকেট থেকে লাট্টু, লেত্তি, ইয়ো ইয়ো রুমাল, নীলগুলি, রুমেনিয়ার দুটো ডাক টিকিট, মনাদা দিয়েছিল, আধ ঠোঙা নরম ঝাল ছোলা ভাজা, টর্চ, আমার বড় গুলতিটা আর এক কৌটো শট বের করে রাখলাম। মনোহরবাবু তো অবাক, এসব কিচ্ছু নেবার দরকার নেই, শুধু ওজন বাড়ানো। খালি এই নোট বই আর পেন্সিলটা নেবে। কি দেখবে না দেখবে, শরীরে কেমন বোধ করবে, সব টুকে রাখবে। আর এই হাত ঘড়িটা নেবে, এতে সেকেন্ডের কাটা, তারিখের কাটা সব দেওয়া আছে। সব লিখবে, কখন পৌঁছলে ইত্যাদি।
ও কি হলো, চলে যাচ্ছ যে? আমি বললাম, গুলতি শট না দিলে আমি যাব না। সেজ মামা বললেন, থাকবে মনোহর, এখন মনে হচ্ছে তুমি বরং আর কাউকে দেখো। মনোহরবাবু বললেন, বেশ, তাহলে আমার 1,000 টাকা ফিরিয়ে দাও, আমি এক্ষুনি অন্য লোক দেখছি। সেজ মামা চুপ। আমি বললাম, তাতে কি হয়েছে সেজ মামা, আমার গুলতি দিলেই আমি যাব। অবশ্যই বড্ড খিদে পেয়েছে, তাই আগে খানিকটা খেয়েই নেব। আর বলছি তো একা যাব না। মনোহরবাবু চটে গেলেন। একা যাবে না আবার কি? জানিস, ওই কাকাতুয়াটা আর বেড়ালটা 2-3 বার একা গেছে, কিচ্ছু বলেনি। বললাম, চাঁদ অবধি গেছে? মনোহরবাবু বললেন, চাঁদ অবধি গেছে কি বুঝতে পারা যাচ্ছে না বলেই তো তোমাকে পাঠানো হচ্ছে। নিদেন তোমার খাতা পেন্সিলটা ওই যে ছোট হাউইয়ের মতো দেখছো, ওটাতে পুরে ফেলে দিতে পারবে তো? নিজে যদি নেহাতি। আচ্ছা সে যাকে, এখন এই বড়িটা খাও দেখিনি, কেমন পেট ভরে যায় দেখো। বলে আমার মুখে কি একটা হলদে বড়ি পুরে দিলেন। সে যে কি আশ্চর্য বড়ি আর কি বলবো। খেতেই মনে হলো আমি লুচি, মাংস, চপ, কাটলেট, ভেটকি ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, রাবড়ি, কেক, চকলেট, ছাঁচি পান সব খাচ্ছি। একেবারে পেট ভরে গেল। সেই বড়ির শিশিটা আমার হাতে দিয়ে মনোহরবাবু বললেন, এই নাও 1 মাসের খোরাক। একটার বেশি দুটো বড়ি কোনোদিন খেও না, খেলেই পেটের অসুখ করবে, মোটা হয়ে যাবে, যন্ত্রের ভেতর আটবে না। এসো, এই আরাম কেদারাটাতে বসে পড়ো দেখিনি, হাওয়ার কোনো অভাব হবে না। এমন কল করেছি, ভেতরে তোমার নিঃশ্বাসই আবার অক্সিজেন হয়ে যাবে। বলে সেই লম্বা চোঙার মতো যন্ত্রটার গায়ের একটা দরজা খুলে আমাকে একটা চমৎকার হাওয়ার গদিয়াটা চেয়ারে বসিয়ে দিলেন। আর মাথার ওপর দিয়ে একটা অদ্ভুত পোশাক পরিয়ে দিয়ে কোমরে চেয়ারের সঙ্গে বক্ল সেটে দিলেন। মুখের জায়গাটা বোধহয় অভ্র দিয়ে তৈরি, সব দেখতে পাচ্ছিলাম। নাকের কাছে ছেঁদা, নিঃশ্বাস নিতে পারছিলাম। তারপর দেখি সেজ মামা তাড়াতাড়ি আমার জিনিসপত্র নিজের পকেটে ভরছেন। চেঁচিয়ে বললাম, গুলতি দিলে না? গুলতি না দিলে যাবো না বলেছি না? অভ্রের মুখোশের ভেতর থেকে কথা শোনা গেল কিনা জানি না, কিন্তু সেজ মামার বোধ হয় একটু মন কেমন করছিল। কাছে এসে কি যেন বলতে লাগলেন, এক বর্ণ শুনতে পেলাম না। যন্ত্রের শোঁ শোঁ গোঁ গোঁতে কান ঝালাপালা। দারুণ রেগে গিয়ে সেজ মামার কাছে আঁকড়ে ধরে চেঁচাতে লাগলাম, দাও বলছি, গুলতি না নিয়ে আমি কোথাও যাব না। এদিকে মনোহরবাবু বারবার ঘড়ি দেখছেন, যন্ত্রটা কেঁপে কেঁপে দুলে দুলে উঠছে, অথচ আমি এমন করে সেজ মামার কাছে আঁকড়া আঁকড়ে আঁকড়েছি যে দরজাটা এঁটে দেওয়া যাচ্ছে না। শেষটা হঠাৎ রেগে মেগে ঠেলে সেজ মামাকে শুদ্ধ ভেতরে পুরে দিয়ে মনোহরবাবু দরজা এঁটে দিলেন। বাবা, দিব্যি ফাঁকা ছিল ভেতরটা। সেজ মামার ঢোকাতে একেবারে ঠেসাঠেসি হয়ে গেল, নড়বার চড়বার জোর হইল না। দরজা বন্ধ করাতে বাইরের শব্দ আর কানে আসছিল না। সেজ মামা চিৎকার করতে লাগলেন, ও মনোহর, ফেরবার কল শিখিয়ে দিলে না যে, ফিরবো কি করে? তা কে কার কথা শোনে। ভীষণ জোরে ফুলে উঠে পোঁ করে যন্ত্রটা আকাশে উড়ে গেল। একবার মনে হলো চারদিকে চোখ ঝলসানো আলো, তারপরেই মনে হলো ঘোর অন্ধকার। যখন জ্ঞান ফিরে এলো বুঝলাম চাঁদে পৌঁছে গেছি। যন্ত্রটা নড়ছে না, চড়ছে না, কাত হয়ে পড়ে আছে। আমি বসে বসেই শুয়ে আছি। সেজ মামা আমার তলায় একটু একটু নড়ছেন চড়ছেন। মুখ তুলে কানের কাছে বললেন, আমার ডান পকেটে তোর টর্চটা আছে, দেখ তো নাগাল পাস কিনা। বুঝলাম ওর নিজের হাত নাড়াবার জায়গা নেই। হাতড়ে হাতড়ে ঠিক পেলাম, ভয়ে ভয়ে জ্বালালাম। ঘুরিয়ে ঘুরিয়ে যন্ত্রের ভেতরটা ভালো করে দেখলাম। ভেতরকার কলকবজা সব ঠিক আছে, যে যার জায়গায় আটকানো। হাত দিয়ে আমার বাঁ পাশের জিভ ফাস্টনার খুলে মুখোশ নামিয়ে ফেললাম। অমনি এক ঝলক ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো। আহ, চাঁদের বাতাসই আলাদা রে, এ পৃথিবীতে সেরকমটা হয় না। সেজমা বললেন, বেড়ে খাসা কল বানিয়েছে তো মনোহর, বলেই ছিল যে নামবার সময় এতটুকু ঝাঁকুনি লাগবে না, এতটুকু ভাঙবে না, টসকাবে না। আমি এদিকে টর্চ ঘুরিয়ে দেখি, পড়বার সময় কাত হয়ে যাওয়াতে দরজার বাইরে ছিটকিনি গেছে খুলে, দরজা এখন হাঁ। বললাম সে কথা সেজ মামাকে, কিন্তু আমি না সরলে তো আর নড়বার উপায় নেই। তখন কোমরের বকলস খুলে সেজ মামার পেটের ওপরে 2 পা রেখে এক লাফে যন্ত্র থেকে বেরিয়ে পড়া আমার কাছে কিছুই না। পৃথিবীতে যখন থাকতাম এর চেয়ে কত উঁচু উঁচু জায়গা থেকে লাফাতে হয়েছে। সেজ মামা শুধু একটু কোঁত করে উঠলেন। পেরিয়ে বুঝলাম বোধহয় চাঁদের কোনো একটা নিভে যাওয়া আগ্নেয়গিরির
মুখের মধ্যে পড়ে গেছে। চারদিকে মনে হলো নরম ঘাস, মাথার ওপর তারাও দেখতে পেলাম। আবার এক কোণা দিয়ে বোধহয় আমাদের এই পৃথিবীটাকে একবার একটু দেখতে পেলাম, ঠিক যেন আরেকটা চাঁদ। মনে হলো আফ্রিকাটা যেন একটু একটু দেখতে পেলাম। তারপরেই আবার সেটা টুক করে ডুবে গেল। তখন কানে এলো যন্ত্রের ভেতরে থেকে সেজো মামা মহা চেঁচামেচি লাগিয়েছেন, টর্চের আলো দেখা, আমিও নামবো। অনেক কষ্টে নেমে আমার পাশে ঘাসের ওপর পা ছড়িয়ে বসেই বললেন, খিদেয় পেট জ্বলে গেল, সেই বড়িটা আমায় একটা দে। টের পেলাম আমারও বেজায় খিদে পেয়েছে। দুজনে দুটো বড়ি খেলাম। তারপর ঘাসের ওপর শুয়ে থেকে থেকে অন্ধকারটা একটু চোখসওয়া হয়ে এলো। আমরা যে একটা বেশ বড় গর্তের মতো জায়গায় শুয়ে আছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক যেন একটা বিরাট পেয়ালার মধ্যে রয়েছি। একটু একটু ঘুম পাচ্ছিল। সেজমা বললেন, কিরে, উঠে একটু দেখবি না? বললাম, ভোর হোক আগে। সেজমা বললেন, আবার ভোর কিরে? এটা যদি চাঁদের উল্টো পিঠ হয়ে থাকে তাহলে তো ভোরই হবে না। এবারে উঠলাম। তাই নিশ্চয়ই সেজো মামা, এ পিঠটাতে তো সবসময়ই আলো থাকে, দিনের বেলাও তাই দেখছি, রাতেও দেখেছি। ফোঁস! 3 হাত লাফিয়ে উঠলাম। ফোঁস করলো কি? তবে কি চাঁদে হিংস্র জন্তু আছে? বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। কিন্তু স্পষ্ট শুনলাম জন্তুটা কচর মচর করে নরম ঘাসগুলোকে ছিঁড়ে খাচ্ছে। সেজো মামা বললেন, তবে কোনো ভয় নেই, ওরা নিরামিষ খায়। আবার শুনলাম জোরে একটা ফোঁস ফোঁস। আমার মোটেই ভালো লাগলো না। সেজো মামা কানের কাছে মুখ নিয়ে বললেন, কি হবে রে? কি আবার হবে? এক নিমেষে গুলতিতে শট লাগিয়ে শব্দ লক্ষ্য করে দিলাম ছেড়ে। অমনি সে যে কি চেঁচামেচি শুরু হয়ে গেল সে আর কি বলবো। একটা কেন, মনে হলো 1,00,000 জানোয়ার একসঙ্গে চেঁচাচ্ছে। সেই চেঁচানি শুনে চাঁদের মানুষেরা জেগে উঠে সব বড় বড় মশাল নিয়ে দেখি পেয়ালার একদিকের কানা বেয়ে নেমেছে। কি হিংস্র সব চেহারা, কি সন্ডা! পৃথিবীর মানুষদের চেয়ে 3 গুণ জোরালো। আর সে কি গর্জন, কান ফেটে যায়। আর 1 মিনিট অপেক্ষা করলাম না, তারা হয়তো ওই অন্ধকারে আমাদের দেখতে পেল না। উড়ি মুড়ি প্রাণপণ ছুটে অন্য ধারের ঘাসে ঢাকা ঢালু দেয়াল বেয়ে পিঁপড়ের মতো আমরা উঠে গেলাম। শরীরে আর এতটুকু ক্লান্তি বোধ করলাম না। ওপরে উঠেই ছুট লাগালাম। আন্দাজে অন্ধকারের মধ্যে 2 পা না যেতেই চাঁদের পাহাড়ের গা বেয়ে ঝুপ করে খানিকটা পড়ে গড়াতে লাগলাম। সব সইতে পারি বুঝলি, শুধু ওই গড়ানিটা আমার সহ্য হয় না। তখনই মূর্ছা গেলাম। আবার যখন জ্ঞান ফিরে এলো দেখি সেজো মামা আমার মুখ চোখে ঠান্ডা জল ছিটাচ্ছেন। আমি নড়ে উঠতেই বললেন, বাপ, বেঁচে আছিস তাহলে? দাঁড়া, গাড়িটা আনি। আর এখানে নয়, চল একেবারে ভোরের গাড়িটা ধরা যাক। সেজো মামা গাড়ি আনতে গেলেন। আমি একটা পাথরে ঠেসান দিয়ে বসে ভাবতে লাগলাম। আস্তে আস্তে মাথাটা খানিকটা পরিষ্কার হয়ে এলে বুঝলাম কুণাল মিত্তিরদের টিলার নিচেই এসে পড়েছি। সেজো মামা গাড়ি আনতেই বললাম, কি আশ্চর্য না সেজো মামা, যেখান থেকে চাঁদে গেলাম আবার ঠিক সেই একই জায়গায় এসে নামলাম। সেজো মামা বললেন, আশ্চর্য বই কি, আমরা যে বেঁচে আছি সেটা আরো আশ্চর্য। তাই তো, যন্ত্রটা চাঁদেই পড়ে আছে। পকেট হাতড়াতে লাগলাম। সেজো মামা বললেন, আবার কি? কেন, সব লিখে রাখতে হবে না? ওখানে ঠান্ডা বাতাস আছে, জন্তু আর মানুষ আছে, সব আছে। মেজো মামা বললেন, সে আমি মনোহরকে বলে দেবো খন। আর দেখ, এসব খবরদার বাড়িতে বলবি নে, বাবা মারা আমাদের দেখে অবাক। এ কি, কাল গেলে আজই ফিরে এলে? সেজমা বললেন, সেখানে মহামারী লেগেছে, আমাকে আজই ফিরে ওষুধপত্রের ব্যবস্থা করতে হবে। এদিকে আমি কাউকে কিছু বলতে পারছি না, পেট ভেবে মরি আর কি। ছোট কাকা থামলে আমরা বললাম, তবে কেন বললে? একরকম বলতে গেলে চাঁদে গিয়েছিলে। ছোট কাকা বললেন, তার কারণ এই ঘটনার মাস চারেক বাদে মা হাতে করে সেজো মামার একটা চিঠি নিয়ে বাবাকে বললেন, শোনো একবার কাণ্ড, ওই যে আমাদের কুণাল মিত্তিরের ছেলে মনোহর না, সে নাকি এক উড়োজাহাজ বানিয়ে যেখানে কুণাল মিত্তিরের গবেষণা গরুরা চড়ছিল সেখানে নামিয়ে একাকার কাণ্ড করেছে। কুণাল মিত্তির দারুণ রেগে ওকে চাকরি দিয়ে বোম্বাই পাঠিয়েছেন। বাবা বললেন, গবেষণা গরু আবার কি জিনিস? মা বললেন, ও মা, তাও জানো না? কুণাল মিত্তির একরকম বড়ি বানিয়েছেন, তাতে সব রকম পুষ্টিকর জিনিস আছে, সে খেলেই পেট ভরে যায়। ওই টিলার মাথায় খানিকটা জায়গায় পুকুরের মতো করে কেটে, বলছি তাতে জল নেই, সেখানে গরুগুলো ছাড়া থাকতো, ওই বড়ি খেত আর মন ভালো করবার জন্যে একটু একটু ঘাসও চিবোতো। 22 দুধ দিত এক একটা।
একটা লক্ষ্মী ছাড়া মনোহর সেইখানে উড়োজাহাজ নামিয়েছে। ব্যাস, আর যাবে কোথায়? গরুরা সব দুধ বন্ধ করে দিয়েছে। কুণাল মিত্তির রেগে টং। ছেলেকে বিদেশে পাঠিয়ে এখন বলে নাকি ছেলের কোনো দোষ নেই, চমৎকার উড়োজাহাজ করেছে। কিন্তু পাড়ার কয়েকটা দুষ্টু লোক মিলেই নাকি ওর মাথাটা খেলো। শুনলে একবার কথা। আমি আস্তে আস্তে সেখান থেকে উঠে গিয়ে গুলতিটা বের করে কাকদের মারতে লাগলাম। হ্যাঁ রে, তোরা এখনো বসে রয়েছিস যে, আমাকে কি বইটা শেষ করতে দিবি না? এই বলে ছোট কাকা আবার পা মেলে দিয়ে বই পড়তে লাগলেন। চলো, গল্প শেষ।